হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসির 4.1 অর্থাৎ সূচকের চ্যাপ্টার নিয়ে। তো আশা করি তোমরা এই সূচক ব্যাপারে যত সমস্যা সমাধান আছে সব কিছু কমপ্লিট করা হবে এই এই ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো আজকে তোমাদের কিভাবে সূচক কোনটা কি সব বেসিকগুলো আমি বুঝে দেবো, ঠিক আছে? আশা করি তোমরা দেখবা। আচ্ছা ভাইয়া, প্রথমে একটা তাহলে শুরু করি। তাহলে দেখো, আচ্ছা ধরলাম এ গুণ এ। আচ্ছা থামো, ধরলাম যে এরকম দেওয়া আছে ভাইয়া, 3x টু দি পাওয়ার কিউব দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? 3x টু দি পাওয়ার কিউব। তো ভাইয়া, এই যে সামনে x এর সামনে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? x এর সামনে কি দেওয়া আছে আমার? বলো তো, x এর সামনে দেওয়া আছে 3। 3 দেওয়া আছে। 3 কে কি বলা হয় জানো? 3 কে বলা হয় আমার সহগ। কি বলা হয় ভাইয়া? সহগ। কি বলা হয়? সহগ, ঠিক আছে? আর এক্স কে কি বলা হয় জানো? এক্স কে বলা হয় ভিত্তি। কি বলা হয় ভাইয়া? ভিত্তি। এক্স কে বলা হয় হচ্ছে, এক্স কে কি বলা হয়? ভিত্তি। বুঝতে পারছো? ভিত্তি, ভিত্তি, ঠিক আছে? আর এই যে আমার এক্স এর উপর যে পাওয়ার দেওয়া আছে না, এই পাওয়ারটা কি বলা হয় জানো? পাওয়ারকে বলা হয় হচ্ছে আমার ঘাত। কি বলা হয় ভাইয়া? একে একে বলা হয় হচ্ছে, কি বলা হয়? সূচক বা ঘাত বা পাওয়ার, ঠিক আছে? তো এখন দেখো তো, এখানে তুমি কি বুঝতে পারতেছো যে কোনটা আমাদের সূচক আর কোনটা আমাদের ঘাত? তাহলে আমরা যে দেখো ভাইয়া, এই যে আমার এক্স এর সামনে কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে এরকম অনেক তো সংখ্যা থাকতে পারে, -3ও থাকতে পারে, তাই না? -3ও থাকতে পারে, -4ও থাকতে পারে। ধরলাম যে এরকম দেওয়া আছে -4 x টু দি পাওয়ার 2 দেওয়া আছে। তাহলে আমাদের -4, তাহলে আমাদের কি ভাইয়া? -4 আমাদের কি সহগ। -4 আমাদের সহগ এবং x আমাদের কি ভিত্তি এবং 2 আমাদের কি সূচক। তাই ভাইয়া এখন বলতে পারে ভাইয়া ভিত্তি কি? আচ্ছা ভাইয়া ভিত্তি কি? যদি অনেকে বলবে ভাইয়া ভিত্তি কি? আচ্ছা, এই যে আমরা বাসা বাড়ি করি না, বাসা বাড়ি করি না, বাসা বাড়ি করার সময় ওই যে তোমার আমরা বলি না যে দালানের কলম তুলতে হবে। তো কলম না তুলে তো আমি তো হচ্ছে কি করব? আমার তো বাসা তো আমার তো তৈরি হবে না। তো অবশ্যই দেখো, এই যে এক্স এমন একটা জিনিস, তার উপর কিন্তু ভরসা করে কিন্তু কি 3 আছে না? দেখো এইরকম, দেখো ধরলাম 2x টু দি পাওয়ার কিউব দেওয়া আছে। তাহলে এক্স এর উপর ভরসা করে তো 3 আছে না? তাহলে এটা তো ভিত্তি না, একটা শক্তি না? তাহলে একটা বাসা কিরকম থাকে ভাইয়া? একটা বাসা তৈরি করার সময় কিন্তু একটা কি থাকে? আমার কলম কলম দেওয়া থাকে। বুঝতে পারছো? তো আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে তাহলে এখানে তাহলে কোনো ঝামেলা ইনশাল্লাহ হবে না। তাহলে এক্স এর সামনে যেগুলো থাকে তাকে কি বলা হয়? বলা হয় সহগ। এবং এক্স কে বলা হয় ভিত্তি এবং এই যে তার পাওয়ারকে বলা হয় ঘাত বা সূচক বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো ভাইয়া, আমরা কিছু সূচকের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম সূত্র দেখো, প্রথম সূত্র এ এ এর পাওয়ার হচ্ছে এম ইন্টু এর পাওয়ার এন। আমি বলি গুণ থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। কি বললাম ভাইয়া? গুণ থাকলে যোগ। গুণ আছে না? তাহলে এ দেখলাম ভিত্তি, আর পাওয়ার কি দেওয়া আছে? এম দেওয়া আছে। গুণ থাকলে কি করতে হবে ভাইয়া? যোগ করতে হবে। যোগ করলাম। কিন্তু এখানে কিছু কিন্তু আছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ কারণ লিখে দিচ্ছি। কারণ এখানে ভিত্তি, কি বললাম ভাইয়া? ভিত্তি সমান হতে হবে। কি বললাম? সমান হতে হবে। যেমন দেখো, এটা অনেকে বুঝতে পারতেছো না। যেমন দেখো, আমি যদি বলি ভাইয়া 7 এর উপর স্কোয়ার দেওয়া আছে এবং 7 এর উপর কিউব দেওয়া আছে। ভাইয়া দেখো তো আমার ভিত্তি কি? দেখো ভিত্তি কি দেওয়া আছে? 7 না? ভিত্তি 7 দেখো তো ভাইয়া, ভিত্তি কত আমার? 7 না? ভিত্তি 7, এখানে ভিত্তি 7। দেখো আমার কি, দেখো এখানে এ, এখানে এ আসলে একই মান আছে না? তাহলে কি হবে? আমাদের যোগ হবে না? 2 প্লাস 3 হবে না? তাহলে কত হবে? 7/5 হবে না ভাইয়া? বুঝতে পারছো? এটা কিন্তু এটা ক্ষেত্রে প্রযোজ্য। অনেকে বলতে পারে ভাই
আমি কি বলছি ভিত্তি সমান হতে হবে। আমি যদি বলি এরকম বলি তোমাকে যে ভাইয়া 7 এর উপর তোমার দেওয়া আছে 2 দেওয়া আছে, কিন্তু 8 এর উপর 2 দেওয়া আছে না। এখন বলতে পারো ভাইয়া ভিত্তি সমান, ভিত্তি কি সমান হয়েছে? দেখো তো ভিত্তি সমান হয়েছে, ভিত্তি সমান আছে আমার? না, ভিত্তি সমান আছে না। এটা তাহলে আমাদের কিভাবে করতে হবে জানো? স্বাভাবিকভাবে বল। যেমন 7 এর উপর স্কোয়ার করলে কত হয়? মানে আমার সূচকের নিয়মে করবো না। আর আমরা তো চ্যাপ্টার করতেছি সূচক। আমরা তো ইজিলি তো বলতেই পারবো ভাই 7 এর উপর স্কোয়ার করলে কত হয়? 49 গুণ 7 এর উপর কিউব করলে ক্যালকুলেশন করলাম শেষ। কিন্তু এটা তো আমার সূচকের চাপ, সূচক যে আমি যে চ্যাপ্টারটা করতেছি আমার তো এনে তো করতে হবে, তাই না? তো তাহলে এটা তাহলে আমার সূচকের নিয়ম হইতেছে ভাইয়া? না, আমি কি বলেছি ভিত্তি সমান হতে হবে। কি বলছে ভাইয়া? ভিত্তি সমান হতে হবে। এখানে ভিত্তি সমান আছে? নাই। তাহলে এটা স্বাভাবিকভাবে গুণ করতে হবে। 7 এর উপর স্কোয়ার করলে কত হয়? 49 এবং 18 স্কোয়ার কত হয়? 64। ক্যালকুলেশন করবা, অ্যান্সার পেয়ে যাও। বুঝছো? আচ্ছা, তাহলে প্রথম তাহলে সূত্রের ব্যাপারে তাহলে আমরা তাহলে বললাম। এখন দ্বিতীয় সূত্র দেখো ভাইয়া। দ্বিতীয় সূত্র দেখো ভাইয়া। যদি আমরা কি করেছিলাম, আমরা কি পড়ছি ভাইয়া? গুণ থাকলে যোগ হবে এবং ভাগ থাকলে কি হয়? ভাগ থাকলে বিয়োগ হয়। ভাগ থাকলে কি হয়? বিয়োগ। যেমন কিন্তু ভিত্তি সমান হতে হবে, ভিত্তি সমান হতেই হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। আবারও বলতেছি তাছাড়া কিন্তু সম্ভব নয়। আবারও বলতেছি তারপর কিন্তু সম্ভব নয়। তাহলে ভাগ থাকলে কি হবে ভাইয়া? বিয়োগ। ঠিক আছে, কিন্তু ভিত্তি কি হবে? কি ভিত্তি সমান হতে হবে, ভিত্তি সমান হতে হবে। বুঝছো? কিন্তু 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 একটা শর্ত আছে। আমি এটা তো করলাম, তো তোমার একটা শর্ত আছে না? তুমি লাফালাফি করো না, কান্না করো, তোমার একটা শর্ত আছে না? সবার তো মন মানসিকতা এক না, তাই না? তো এটার সূত্র একটা শর্ত আছে। যেমন এম এর মান এন থেকে বড়, এন থেকে বড় বা সমান। অনেকে কিন্তু এই চিহ্ন নিয়ে বুঝতে পারে না ভাইয়া। যার দিকে হা করে থাকবে সেটি বড়। তাহলে এখানে হা কার দিকে করা আছে? এম এর দিকে। তাহলে এম তাহলে আমার বড় না? বুঝতে পারছো? তাহলে এম এর মান এন থেকে বড় হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখো এই যে আমার আরেকটা সূত্র আছে। এটা তো নির্ণয় করলাম, তাই না? ওকে নির্ণয় করলাম। এখন দেখো ধরলাম 1/n দেওয়া আছে। এটা শর্ত কি হবে জানো? এন এর মান এম থেকে কি হবে? বড় হবে। এটা আসলে তোমরা খালি জাস্ট জানা রাখবা, কিন্তু এটা আসলে দরকার হয় না যে এন আগে দিতে হবে এবং মাইনাস এম সমান এন এর মান কি হবে? এম এর থেকে বড় হতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো ভাগ থাকে কি বললাম ভাইয়া? ভাগ থাকে কি হয়? বিয়োগ হয়। যেমন এক উদাহরণ দেই, যেহেতু প্রত্যেকটা সূত্রে একটা উদাহরণ দিয়েছি। যেমন ভাই 8 এর উপর দেওয়া আছে 3 দেওয়া আছে, 8 এর উপর দেওয়া আছে 2 দেওয়া আছে। তাহলে কি করবো ভাইয়া? ভাগ থাকলে ভিত্তি কি সেম আছে আমার? বলো, ভিত্তি সেম আছে না ভাইয়া? ভিত্তি সেম আছে, তাহলে ভিত্তি সেম আছে, তাহলে 8 লিখলাম। তাহলে যেহেতু ভাগ আছে তাহলে কি হবে? তোমার বিয়োগ হবে। 8 এর উপর 1 মানে 8। ঠিক আছে? আচ্ছা, এখন 3 নম্বর সূত্রের ব্যাপারে আমরা কিন্তু আলোচনা করব। বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাই 3 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। তার জন্য 3 নম্বর সূত্র তোমার এক, যদি ভাইয়া এ লিখলাম, ভাইয়া এখানে একটা মিস্টেক হয়েছে, আমি একটু আলোচনা করতে এটা ভুলে গেছি। সেটা হলো কি যে একটু বেসিকটা মিস্টেক হয়েছে, যে এই যে আমার ভাইয়া এ আছে, কি বললাম ভাইয়া? এ আছে। তো এই যে এরপর আমরা কি দিছিলাম? এরকম দিছিলাম না ভাই? এন দিছিলাম। আর এরকম দেওয়া ছিল না প্রথমে, তখন আমরা সূচক নিয়োগ করতেছিলাম। এ কি ভাই সব মান হবে? না। এ কি জানো? এর মান হবে সব সময় ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি ভাইয়া? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বুঝতে পারছো? এর মান কি হবে ভাইয়া? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মানে আচ্ছা, পূর্ণ সংখ্যা সেট কি ভাইয়া? মাঝখানে কি থাকে? শূন্য থাকে, তারপর থাকে 1 2 3। ডান পাশে পজিটিভ আর বাম পাশে নেগেটিভ। তাহলে আমার এর মান তাহলে আমার পজিটিভ হবে, নেগেটিভ হবে। ঠিক আছে? বুঝতে পারছো? এবং এর মান
এ বিলংস টু আর। আর দ্বারা কি প্রকাশ করা ভাইয়া? বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার মধ্যে তো আমরা কি আছে ভাইয়া? পূর্ণ সংখ্যা আছে। তাহলে এটা মানে কি ভাইয়া জানো? এটা নাম হচ্ছে বিলংস টু। আমার সেট চ্যাপ্টারটা করাই নাই, করবো ইনশাল্লাহ। এটা মানে কি তোমার এটা মানে এর মান। আচ্ছা দেখো এখানে এর মান তোমার তো -2 হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে, না 0 হবে না, সরি 0 হবে না, 1 হবে, 2 হবে, 3 হবে। বুঝতে পারছো? তো তাহলে এখানে দেখো ভাইয়া, যে আমি বললাম যে এর সব মান তো এর মধ্যে মানে প্রবেশ করা আছে না, প্রবেশ করানো আছে। বুঝতে পারছো? ঠিক আছে, এখন এন এর ব্যাপারে বলি ভাই। এন এর তো শর্ত আছে, আমার তো এর ব্যাপারে শর্ত বললাম। এন এর মান এন, এই যে এন আছে, এন তোমার কি জানো? এন বিলংস টু কিউ। কিউ দ্বারা প্রকাশ করা কি বলো দেখি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেট। আমরা কিন্তু পড়ছিলাম মূলদ সংখ্যার সেট করছিলাম না? কিউ দ্বারা কি প্রকাশ করা ভাইয়া? মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট। এই মূলদ সংখ্যার সেট কিন্তু অনেকে বুঝতে পারে না, আমি একটা শর্টকাট টেকনিক দিতেছি। পি কিউ আকারের কি বললাম? পি কিউ আকারের ভগ্নাংশকে বলা হয় মূলদ সংখ্যার সেট। আচ্ছা, যেমন পি কিউ, ধরলাম পি কিউ আকারের, ভাইয়া কিন্তু কোন সংখ্যাকে পি কিউ আকারে? যে সংখ্যা দ্বারা, যে সংখ্যাকে কোনো ভাগ করা যায় না ভাইয়া। 4/6 এটা ভাগ করা যায় না ভাইয়া। 2/3 হয় না? হয় হয়। তাহলে এটা তাহলে আমার মূলদ সংখ্যা না? আমি কি বলছি? মূলদ সংখ্যার মেইন কাহিনী হলো ভাগ করা যাবে না। ভাগ কি বলবো? ভাগ করা যাবে না এমন সংখ্যা। বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি, এখন যদি বলি ভাইয়া 2/3 কি আমার কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা, কারণ এটা ভাগ করা যায় না। আমি যদি বলি ভাইয়া 11/2, 11/2 এটা কি ভাগ করা যায়? যায় না। তাই এটা তার কি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এন এর মান মূলদ সংখ্যা হবে। বুঝছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যেমন আমি যদি এরকম আমি যদি রাখি এরকম ভাইয়া 5 উপরে হাফ দিই। আচ্ছা, আমি হাফকে ভাগ করতে পারবো? হাফ কি তোমার কি ভাগাভাগি যায়? যায় না। কারণ ওই জন্য বললাম এন এর মান মূলদ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো এটুকু একটু বাকি ছিল, আমি প্রথমে এটা পড়ানো উচিত ছিল, আমি এটা মিস্টেক করে আসছি। তো এখন আমি কিন্তু 3 নম্বর সূত্র নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, এর পাওয়ার a মাইনাস n দেওয়া আছে। এটা মানে কি ভাইয়া? 1/n এর পাওয়ার n। যেমন এটা উদাহরণ দেবো ভাইয়া, আমরা কিন্তু এভাবে করছিলাম। যদি দেখো, যদি ধরলাম ভাইয়া 5 - 2, এটা মানে কি? 1/5 এর উপর স্কোয়ার না? আর 5 স্কোয়ার মানে 1/25 না? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো। আবার 4র্থ নম্বর সূত্র দেখো, ধরলাম দেওয়া আছে ভাই a b, n দেওয়া আছে। n অবশ্যই সবাই সমান ভাগে ভাগ হবে না। সবাই তো চায় যে সবাই হচ্ছে সমান ভাগে অর্জন করার জন্য, কারণ এটা একটা জায়গার মধ্যে আছে। কারণ এটা কি আছে? একটা জায়গার মধ্যে আছে, একটা বদ্ধর মধ্যে আছে। তো চাইবে সবার মধ্যে ভাগ করে নিতে। তাহলে এটা তাহলে শুরুতে কি হয়ে জানো? a পাওয়ার n গুণ b এর পাওয়ার n। প্রমাণ দেখবা? যেমন দেওয়া আছে ভাইয়া, ধরো 7 গুণ 3 দেওয়া আছে, এর দেওয়া আছে 2 দেওয়া। তাহলে এই 2 তাহলে এর উপর হবে একবার। আমরা কিন্তু জানি ভাই 21, 7 গুণ 3 গুণ করলে কত হয়? 21 হয় না? 21 এর উপর স্কয়ার করলে হয়ে যায় ভাই। এটা কিন্তু সূচকের নিয়মে না, আমরা করতেছি সূচক। তো বারবার খেয়াল রাখতে হবে। তাহলে আমরা 7 এর উপর স্কয়ার দিব, আর 3 এর উপর স্কয়ার দিব। বুঝতে পারছো? তাহলে এটা 49 আর 9। তোমার ক্যালকুলেশন করবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তোমার 5 নম্বর সূত্র দেখো ভাইয়া। যদি ভাগ আকারে থাকে, যদি ভাগ আকারে থাকে, তারপরে কিন্তু সবাই কি করে ভাইয়া? সমান ভাগে ভাগ করে নিবে না? n কিন্তু এর ঘাত পড়বে, একটা b এর ঘাত পড়বে। তাহলে কি করবে? একটা a এর ঘাত পড়বে, একটা b এর ঘাত পড়বে। যেমন উদাহরণ ধরলাম 2/3 দেওয়া আছে, ধরলাম আচ্ছা হাফই দেওয়া আছে ধরলাম না। তাহলে কি দেখা যায় ভাই? এই হাফ কিন্তু এর উপরে যাবে না, 2 এর উপরে যাবে।
আরেকটা তো কার উপর যাবে, থ্রির উপর যাবে না, বুঝছো? ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো। এখন আরেকটা সূত্র আছে সব থেকে ইন্টারেস্টিং, কি বললাম ভাইয়া, সব থেকে ইন্টারেস্টিং এই সূত্রটা অনেকে ভুল করে, তো আশা করি এটা তোমরা ভুল করবে না। ভাইয়া রুট মানে কি ভাইয়া, এটা তোমার 6 নম্বর সূত্র, রুট মানে হাফ। কি বললাম ভাই, রুট মানে হাফ। রুট কিন্তু হাফে খেয়ে ফেলে দেয়, হাফ কিন্তু রুটে খেয়ে ফেলে দেয়, বুঝতে পারছো? আর তাহলে রুটের মধ্যে কিছু আছে নাই, আমার চিহ্নটা দিতে একটু ব্যাখ্যা হয়েছে। রুট কিন্তু এরকম, ঠিক আছে, রুট মানে হাফ। কিন্তু ভাই রুটের মধ্যে কোনো কিছু থাকলে সেটা সময় সেটা কিন্তু 1/3 হবে। কি বললাম, আমি লিখে দিতেছি, রুটের ভিতরে n সংখ্যক থাকলে থাকলে কি হবে, 1/n হবে। যেমন কি বলছি, রুটের ভিতরে n সংখ্যক থাকলে 1/n হবে। ধরলাম ভাইয়া, ধরলাম রুট এরকম দেওয়া আছে, ধরলাম এখানে মান দেওয়া আছে, তাহলে 2 লিখলাম। রুটের মধ্যে n মানে, রুটের ভিতর কি বলছে, n সংখ্যক, n মানে তোমার 3 দেওয়া আছে, সংখ্যক হলে 1/n মানে 1/3 হবে, বুঝতে পারছো? এখন যদি বলি ভাইয়া রুট 5 গুণ 5, 5 লিখে 1/5 হবে, কারণ রুটের ভিতরে কি দেওয়া আছে, 1/5, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন লাস্ট নাম্বার সূত্র পড়ব, বুঝতে পারছো? সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। তো এটা করে আমরা পরের লেকচারে একটা আলোচনা করব, আজকে আমরা আলোচনা করতেছি সূত্র নিয়ে, ঠিক আছে? তো সব থেকে ইম্পর্টেন্ট ভাইয়া লাস্ট সূত্র, এর পাওয়ার 0 সমান হলে 1 হয়, এটা সর্বদা, এটা মুখস্থ। এর পাওয়ার 0 হলে 1, এর পাওয়ার 0 হলে কত হয়, 1। কিন্তু শর্ত, এর মান কিন্তু 0 হওয়া যাবে না। ভাই আমি যে এর মান 0 দিই, 0 উপর 0 কোনোদিন দেখছো, বাবার জন্ম দেখছো? কোনোদিন কিন্তু আমরা দেখি না, তো এটা কিন্তু একটা শর্ত, বুঝতে পারছো? ধরলাম এর পাওয়ার কি বলছে ভাই, 0। ধরলাম ভাইয়া যে এরকম দেওয়া আছে, 2ab দেওয়া আছে, অনেকে তাহলে 2ab দেওয়া আছে, তাহলে আমার কি হবে ভাইয়া, ভিতরে যাহার নাম থাকুক, আমার নাম থাকুক, যাই থাকুক, অ্যান্সার কি হবে জানো, 1, বুঝতে পারছো? আরেকটা দেখো, এটা তো বুঝতে পারলা, বদ্ধ একটা কি আছে ভাই, বদ্ধের মধ্যে আবদ্ধ একটা শূন্য আছে। আমি যদি এখন একটা যদি একটু করতে দিই, অনেকে ভুল করবা, যেমন ধরো যে 1/5 কি রে ভাই, সবাই লিখবে অ্যান্সার 1, তাই লিখবে না? এটা কিন্তু পুরোই আমার কি হবে, ভুল, বুঝতে পারছো? কেন ভাইয়া, শূন্য কার উপর দেওয়া আছে, শূন্যের মধ্যে দেওয়া আছে না, শূন্যের মধ্যে, শূন্যকে এর মধ্যে আবদ্ধ করা আছে, শূন্য জাস্ট এর মধ্যে, তাহলে 1/5 লিখলাম। আর যেহেতু এর মধ্যে বদ্ধভাবে আছে, তাহলে এর উপর যেহেতু দেওয়া আছে, তাহলে এটা মানে কি 1, কি হবে 1/5, ঠিক আছে? আচ্ছা, তো পরের লেকচারে দেখা হবে। আজকে আমরা সূত্র নিয়ে আলোচনা করলাম, পরের লেকচারে সূচকের বিভিন্ন ম্যাথ নিয়ে আসবো, আশা করি দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।